আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে এক হয়ে এনসিপির উপর হামলা চালায়, দাবি উপদেষ্টা আসিফের, ব্যবস্থা নিতে আলটিমেটাম নাহিদের। সরকারের নির্লিপ্ততায় সারা দেশে মব ক্রেসি হচ্ছে, অভিযোগ বিএনপির। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপর হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ। পরবর্তী শুনানি ২৪ জুলাই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২২ ঘন্টার কারফিউ শেষে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে আত্মরক্ষায় সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে গতকাল কারফিউ ঘোষণার পর থেকেই শহরের পরিস্থিতি এখনো থমথমে। এ পর্যন্ত ২০ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা বিভাগীয় কমিশনার জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলার বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলা, সংঘর্ষ এবং অগ্নিসংযোগ রণক্ষেত্রে পরিণত হওয়া গোটা জেলা এদিন একেবারেই শান্ত, তবে পরিস্থিতি থমথমে। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হলেও আবার নতুন করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর ১২টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং ২ ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে আত্মরক্ষার জন্য সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে আইএসপিআর। এদিকে কারফিউ ঘোষণার পর থেকেই গোপালগঞ্জের মূল সড়ক একেবারেই শান্ত। কেবলমাত্র চলাচল করছে কারফিউয়ের আওতার বাইরে থাকা যানবাহন ও জরুরি সেবার গাড়ি। রাস্তায় ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন র্যাব, পুলিশ, সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা কারাগারে হামলাকারীদের শক্তভাবে প্রতিহত করেছে কারারক্ষীরা। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এর আগে সকালে পৌরসভার কর্মীরা সড়কে পড়ে থাকা ইটপাটকেল, রাস্তায় পড়ে থাকা তরুণের বাস ও পোড়া ময়লা আবর্জনা অপসারণ করে। এদিন নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে। পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইটফাট খেয়াল অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে, তা 2টার ভিতরে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর রহমতে। পরিস্থিতি ভালোই আছে, কোনো লোকজন নাই, কিন্তু রিক্সা, অটো এরাই আছে। নেতাবৃন্দ এখানে আসলে এইভাবে উত্তেজনামূলক কথাবার্তা না বললেও পারত, হয়তো তারা উত্তেজনামূলক কথাবার্তা না বললে এই ধরনের পরিস্থিতি আমাদের ফেস করতে হইতো না। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, বুধবারের হামলা ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে এক হয়ে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে জানান তিনি। ঘটনার দিন গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি দাবি করে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলো সরাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশে রাজনৈতিক অস্থিরতার জ্বলন্ত প্রতিচ্ছবি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলা। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে জেলায় কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় এরই মধ্যে দেশবাসীর মনে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওই হামলায় আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি জড়িত। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেকারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রম চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে, আমি যতটুকু দেখেছি, ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের গুজব ছড়ানো হয়েছিল। আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায়। আমরা নতুন আইন সংশোধনের কাজ করছি, সেখানে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখবো। বাংলাদেশের প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি। এর আগে তরুণ উদ্যোক্তা, বিনিয়োগ নীতি ও পরিবেশ ব্যবস্থা শীর্ষক জাতীয় কর্মশালায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, নতুন উদ্যোক্তাদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের 2 লাখ টাকার ঋণের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও গোপালগঞ্জে মার্চ করবে এনসিপি। জুলাই পদযাত্রায় ফরিদপুরের পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এই জেলার সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্তি করার ঘোষণা দেন তিনি। পরে রাজবাড়ীতে পদযাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। ফরিদপুর ও রাজবাড়ীর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা ফরিদপুর। আগের দিন গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের দফায় দফায় হামলা সংঘর্ষের পর ফরিদপুর জুড়েও ছিল কড়া নিরাপত্তা। মোড়ে মোড়ে পুলিশ ছাড়াও ছিল র্যাব, কোস্টগার্ড, আনসার সদস্যরা। টহল দেন সেনাবাহিনীর সদস্যরাও। গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করার তাগিদ দিয়ে দলটির নেতারা ফরিদপুরের পথসভায় বলেন, এই দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন গোপালগঞ্জে দেখেছে সবাই, যা আর চলতে দেয়া হবে না। আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের পুরো একজন সাধারণ মানুষের হেনস্থা না করা হয়, কিন্তু সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। পরে রাজবাড়ীর উদ্দেশ্যে পদযাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। সেখানে আগে থেকেই গোপালগঞ্জের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করে তারা। দাবি জানানো হয় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর থেকেই গোলমাল শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন পেছানোর কারো ফাঁদে পা না দেবার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি জানান, দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই।
নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা চূড়ান্ত পর্যায়ে নিতে দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, তারপর থেকে এই গোলমালটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের যেটা দাবি সে দাবিকে তারা আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মবক্রেসি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার দায় বিএনপি ও তারেক রহমানের উপর চাপানো হচ্ছে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেই ইস্যুর মধ্য দিয়ে বিএনপিকে কলঙ্কিত করার একটা অপচেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই তা সফল হবে না। এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এই আলোচনা সভায় যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে আমির খসরু বলেন, দ্বন্দ্বের মাধ্যমে সময় নষ্ট করলে পরিণতি ভালো হবে না। গোপালগঞ্জের হামলার ঘটনায় তা প্রমাণ হয়েছে। 10 বছর যদি এই ঐক্যমত্যের আলোচনা চালান, সেখানে হবে না তো, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শ, চিন্তা ভাবনা আলাদা আছে। তো এই জন্য তো এগুলো আলাদা দল হয়েছে, তাই না? তো এইগুলোর ম্যান্ডেট আপনাকে নিতে হবে জনগণের কাছ থেকে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। এদিকে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, নিপীড়ন নির্যাতনের প্রতীক তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। সত্যি আমার মনে হয় কেউ চাচ্ছেন না, তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা করি? কে এর জন্য দায়ী? মিটফোর্ডে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? রিজভী বলেন, বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা অংশ নিয়েছেন তাদের উপর যে কোনো ধরনের হামলা হলে রাজপথে থেকে তার জবাব দেবে জামায়াত। আগামী 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশ সফল করতে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না এবং আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। নির্বাচনের আগে সংস্কার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জামায়াতের সমাবেশ সফল করতে 33টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা ও 20টি পয়েন্টে 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়াও 15টি মেডিকেল বুথে থাকবেন 2 জন করে চিকিৎসক। শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, জানমাল, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলেই এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী, বিভিন্ন এজেন্সি, তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছেন। নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি, দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন।
কোটা সংস্কার আন্দোলনের সারা দেশে নিহতদের গায়েবানা জানাজা ও কমপ্লিট শাটডাউন ঘোষণার দিন আজ। গত বছর আজকের এই দিনেই শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মধ্য দিয়ে আন্দোলনের গতি বেড়ে যায় বহুগুণ। এদিন বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় দলের নেতাকর্মীদের। উত্তাল সেই 17 জুলাইয়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আগের দিন আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের মৃত্যু, ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা। কোটা সংস্কার আন্দোলন আর শুধু সীমাবদ্ধ থাকে না কোটার মাঝে। শহীদদের খুনের বিচারে সারা দেশের শিক্ষার্থীরা যেন মিলিত হয় এক বিন্দুতে বৈষম্যের বিরুদ্ধে। এদিন ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেয়। সরকার থেকেও কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদেরকে ব্রাশ ফায়ার করে মারা নিতে হবে, অথবা বিসি স্যার আসবে, বিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে। এত ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম, তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। সারা দেশের চিত্রটা ছিল সেদিন এমনই। পুলিশের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে একযোগে কাজ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন শহীদদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও। বাইতুল মোকাররমে নিহতদের স্মরণে এই গায়েবানা জানাজাতেও বাধা দেয় পুলিশ। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। দিন শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নাটকীয় এক ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। রাতেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সার্জিস আলমরা ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের। সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এভাবেই আন্দোলনের মোড় ঘুরে যায়। ফ্যাসিবাদের পতনধ্বনি শোনাতে ধাপে ধাপে এগিয়ে যায় ছাত্র জনতা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এদিন শুনানির শুরুতে এই মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। পরে পলাতক মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় আইনজীবী SM শাহজাহানকে। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছর 1 ডিসেম্বর এই রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। স্টেট ডিফেন্স আইনজীবী SM শাহজাহান বলেন, মুফতি হান্নান সহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারও দেখবে আপিল বিভাগ। আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই 2 জনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। আমি যেহেতু অনারেবল চিফ জাস্টিস এবং মাননীয় বিচারপতি মহোদয় পূর্ণাঙ্গ বেঞ্চ ওনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আমি এটা গ্রহণ করেছি এবং আমি আমার যেটুকু দায়িত্ব সেটা পালন করার জন্য আমি সচেষ্ট হব। ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট ডিভিশন যে রায়টা দিয়েছে খালাসের, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড, মিস্টার তারেক রহমান, কারণ সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। কাজেই যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে এই রায়টা যাতে বহাল থাকে, অর্থাৎ রাষ্ট্র যে আপিল নিয়ে আসছে এই আপিলটা যাতে নামঞ্জুর হয়, ডিসমিস হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে কোনো অপপ্রচার সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, রাজনৈতিক স্লোগানের নামে তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেশের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।
দুপুরে নাটোর জেলা যুবদলের উদ্যোগে উপশহর মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় দুলু আরও বলেন, জনগণ যে দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। সমাবেশে বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা। আজকে বিএনপি কে নিয়ে আপনারা ভয় কিসের? আমরা বলেছি, আমাদের নেতা তারেক রহমান বলেছে, আরে ভাই আপনারা আমরা সবাই মিলে সরকার গঠন করব। উনি বলেন নাই বিএনপি একা সরকার গঠন করবে, উনি বলেন না উনি একা প্রধানমন্ত্রী হবেন। উনি বলেছেন নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে উনি প্রধানমন্ত্রী হবে। উনি বলেন নাই কাউকে বাদ দিয়ে উনি সরকার গঠন করবে। এই পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরে জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যানের বিশাল চত্বর জুড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বৃক্ষপ্রেমীদের আনাগোনায় মুখর থাকছে এই মেলা। বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ সহ সব ধরনের গাছের চারা ভালো বিক্রি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নার্সারি মালিকরা। মেলায় 50টি স্টল রয়েছে। 19 জুলাই পর্যন্ত চলবে এই মেলা। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত 24 ঘন্টায় 54 জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আজ এ তথ্য জানিয়েছে। বুধবার সকাল থেকে পাঞ্জাবের বিভিন্ন স্থানে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টায় পাকিস্তান জুড়ে 54 জনের মৃত্যু এবং আরো 227 জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশে। উদ্ভূত পরিস্থিতিতে এরই মধ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে রাওয়ালপিন্ডি সরকার। শুরুতেই খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা 4 ম্যাচ জিতে বাংলাদেশ 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বসুন্ধরার কিংস অ্যারেনায় স্বাগতিকরা ম্যাচের প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই আধিপত্য ধরে রাখে। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাত্মক, কিন্তু সফল হয়নি। পিটার বাটলারের শিষ্যরা পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায় করতে পারেননি। তবে পরে আরো 2টি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখায় দলের এখন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। সকালে শ্রীলঙ্কা সিরিজ শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন। এ সময় নাফিস বলেন, সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো খেলার যাত্রাটা এখান থেকেই শুরু করতে চান তারা। এর আগে শেখ মেহেদী আর শামীম পাটোয়ারি ছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা সকালে শ্রীলঙ্কা থেকে ঢাকায় পৌঁছান। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইন টু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো রেস্ট নিবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে এক হয়ে এনসিপির উপর হামলা চালায়, দাবি উপদেষ্টা আসিফের, ব্যবস্থা নিতে আলটিমেটাম নাহিদের। সরকারের নির্লিপ্ততায় সারা দেশে মব ক্রেসি হচ্ছে, অভিযোগ বিএনপির। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ইসলামী। ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপর হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ। পরবর্তী শুনানি 24 জুলাই।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।